মৌলিক ধারণা, সামষ্টিক অর্থনীতির কার্যশীলতা, গুরুত্ব অথবা সুবিধা, যাই হোক এগুলো। তো আপনাদের সিলেবাসে স্পষ্ট যেটা আছে পরে, সেটা হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা পড়তে হবে এবং এখান থেকে বেশ প্রশ্ন পরীক্ষায় আসবে। আমার কথা শোনা যাচ্ছে তো, না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সো জি স্যার। এই এই পার্টটা, আই মিন জাতীয় আয় চ্যাপ্টার পড়াইতে গেলে যে বিষয়গুলো খুবই আলোচনা করতে হয়, সেগুলোর মধ্যে আছে যেমন জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, তারপরে এনআই। এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো বিষয় হচ্ছে যে আমরা আহ, প্রথমে জিএনপি পড়াবো। এই যে এখানে লেখা জিএনপি, এটা হচ্ছে বাংলায় বলা হয় মোট জাতীয় উৎপাদন, ইংলিশে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যারা অর্থনীতি আগে পড়ছেন তাদের কাছে হয়তো পরিচিত শব্দ, আর যারা পড়েননি তাদের কাছে হয়তো ওই বিষয়গুলো একটু নতুন মনে হবে। তো জিএনপি কি? এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জাতীয় আয়ের সংজ্ঞা দিন অথবা জিএনপির সংজ্ঞা দিন, একই। অর্থাৎ আমি বলি যে সংজ্ঞাগত ভাবে জিএনপি আর জাতীয় আয়ের মধ্যে কোনো কম বেশি নাই। মানে জিএনপির সংজ্ঞা যা, জাতীয় আয়ের সংজ্ঞা তাই। জিএনপি বলতে জাতীয় আয়কেই বোঝায়। আচ্ছা, কিন্তু যখন হিসাব করা হয়, ক্যালকুলেট করা হয় যে একটা দেশের জিএনপি কত বা জাতীয় আয় কত, তখন কিন্তু জিএনপির তুলনায় জিডিপি, সরি, জিএনপির তুলনায় জাতীয় আয় অবশ্যই কম হবে। হ্যাঁ, সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো আমরা এই জিএনপির সংজ্ঞা এখানে যেইভাবে আছে, অবশ্যই আমি সেটা সেভাবে বলার চেষ্টা করব। তো প্রথমে দেখেন যে জিএনপিটা সাধারণত আহ, উৎপাদনের দৃষ্টিকোণ থেকে জিএনপির সংজ্ঞাটা লিখলেই হয়। তো আমি একটু বেশি বলবো, এখানে যা আছে তার থেকে হয়তো আমি একটু বেশি বলবো। তো আমরা জানি যে জিএনপির সংজ্ঞা আহ, এবং পরিমাপ পদ্ধতি, আহ, সংজ্ঞা থেকেই পরিমাপ পদ্ধতির সৃষ্টি। অর্থাৎ জিএনপির সংজ্ঞা দেয়া হয় তিনটা দৃষ্টিকোণ থেকে। আহ, অর্থনীতিতে আহ, আয়, উৎপাদন, উৎপাদনীয় আয়, তাই ব্যয়। অর্থাৎ তাত্ত্বিকভাবে অর্থনীতিতে অবশ্যই উৎপাদন সমান সমান আয় সমান সমান ব্যয় হয়ে থাকে। আমি বলতে চাই, আপনি মিস্টার এক্স বা ওয়াই, আপনি আপনার আয় যদিও গোপন রাখতে চাইবেন, বলতে চাইবেন না, কিন্তু আপনার ব্যয়টা কিন্তু ঠিকই বলবেন যে আমার মাসে এত টাকা ব্যয় হয়েছে। তো আপনার ব্যয় যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে ধরে নিতে পারবো আপনার আয় কত। হ্যাঁ, বাস্তব জীবনে অবশ্যই ব্যয় আয়ের চেয়ে বেশি হয়, কখনো কখনো আয়ের চেয়ে কম হয়, কিন্তু অর্থনীতিতে যেটা কাম্য সেটা হচ্ছে আয় ব্যয় সমান হয়। আচ্ছা, সেই কারণে উৎপাদনের পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করলে যত লক্ষ কোটি টাকা হবে বাংলাদেশের, আয়ের পদ্ধতিতে হিসাব করলে বা ক্যালকুলেট করলে তাই হবে, ব্যয় পদ্ধতিতে হিসাব করলে তাই হবে। তো আমি হয়তো একটু সামনে গিয়ে কথা বলতেছি যে পদ্ধতিতে চলে গেছি। তো কেন গেছি? কারণ হচ্ছে এই তিনোটা কথা কিন্তু আপনার সংজ্ঞার মধ্যেও আসবে যদি আপনি চান। অর্থাৎ জাতীয় আয়কে তিনটি দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা হয়, বা জিএনপি কে। তো সেইটা কি কি? উৎপাদনের দৃষ্টিকোণ, আয়ের দৃষ্টিকোণ, ব্যয়ের দৃষ্টিকোণ। তো এখানে যে বর্ণনাটা দেওয়া আছে তাতে মনে হচ্ছে উৎপাদনের দৃষ্টিতে জাতীয় আয়ের সংজ্ঞাটা এখানে দেয়া আছে। পরীক্ষায় আপনারা এটা লিখলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, তো উৎপাদনের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা, আমার সংজ্ঞাটা মূলত প্রফেসর মার্শাল তিনি দিয়েছিলেন। তো তার সংজ্ঞাটা আমি বলার আগে আমি কিছু কথা আগে বলে নিই যে জাতীয় আয় সাধারণত এক বছরে হিসাব করা হয়। আচ্ছা, এটা একটা। আর জাতীয় আয় হচ্ছে একটা দেশের মধ্যে যত রকমের দ্রব্য উৎপাদন হয়, সেবাটাও এক ধরনের দ্রব্য, যা উৎপাদন হয় সবগুলোর আর্থিক মূল্য। আচ্ছা, কোন ধরনের দ্রব্য? চূড়ান্ত দ্রব্য। দ্রব্য কিন্তু
অনেকভাবে ব্যাখ্যা করা যায় অর্থনীতিতে দ্রব্য। কিন্তু আমরা এখন উৎপাদনের দৃষ্টিকোণ থেকে যেহেতু বলতেছি, সো আমরা যদি বলি যে তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, তাহলে তুলাটা প্রাথমিক দ্রব্য, সুতা মাধ্যমিক দ্রব্য, আর কাপড় চূড়ান্ত দ্রব্য। কাপড় আমরা ব্যবহার করি। এখন কথা হচ্ছে, তুলা দিয়ে যদি বালিশ বানান, তাহলে তুলাটা পণ্য হয়ে যাবে, চূড়ান্ত দ্রব্য হয়ে যাবে। অর্থাৎ যেটা ভোগ করা হয় সেটাই চূড়ান্ত দ্রব্য, সেইটাই এখানে বলা আছে বা আমিও বলতেছি। তো বিষয় হচ্ছে যে একটা দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্যের আর্থিক মূল্য হতে হবে, আর সেই দ্রব্যটি অবশ্যই বাজারে বিক্রিযোগ্য হতে হবে। আপনার বাড়িতে কলা গাছ লাগাইছেন, নিজে কলা খাইয়ে ফেলছেন, এটা জাতীয় উৎপাদনে আসবে না, কারণ এটা বাজারে বিক্রি হয়নি। ঠিক আছে? আর্থিক মূল্যে পরিমাপযোগ্য না এমন জিনিস জাতীয় আয়ে আসবে না, আসে না। যেমন বাসা বাড়িতে মহিলারা কাজ করে, আমার ওয়াইফ কাজ করে, আপনার ওয়াইফ কাজ করে, তাকে তো আমরা বেতন দেই না, কিন্তু অর্থনীতিতে এইটাও মজুরি হিসাবে জাতীয় আয়ে আসা উচিত, যদিও আমরা আনি না। আচ্ছা, আবার গত বছর উৎপাদন করছেন, আপনার গোডাউনে আছে, এই বছরের উৎপাদনের সাথে ওইটা যোগ করে জাতীয় আয় হিসাব করলে হবে না। গত বছরেরটা গত বছরের জাতীয় স্টকে থাকলে হবে না, কারেন্ট বছরের উৎপাদিত দ্রব্য হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু সংজ্ঞা এখনো দেইনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের জনগণ বা একটা দেশের সমস্ত জনগণ শুধু তার দেশেই কাজ করে না, বিদেশেও কাজ করে। বাংলাদেশের 1,40,00,000-এর মতো লোক, প্রায় 1.5 কোটির মতো লোক বিদেশে থাকে, বৈধ অবৈধ। শুধু সৌদি আরবে 23 লাখ লোক থাকে, চিন্তাই করা যায় না। হ্যাঁ, আফ্রিকাতে 3 লক্ষের উপরে বাংলাদেশি থাকে, যুক্তরাষ্ট্রে তো আরো বেশি, 10 লাখের উপরে বাংলাদেশি থাকে। তো এই যে বিষয়গুলো আপনার, আহ, এই যে 1.5 কোটি লোক বা দেশে এবং বিদেশে কাজ করতেছে, তারা তাদের অর্জিত উৎপাদিত সেবা, যেটা সেবার মূল্য, তারা তাদের স্বদেশে পাঠাচ্ছে। তো এখন, হ্যাঁ, আবার আমাদের দেশে যারা বিদেশি আছে, তারা তাদের উৎপাদিত লাভ তারা তাদের দেশে নিয়ে যায়। তো বিদেশিদের বিষয়টা আসবে না। জিএনপি বা জাতীয় আয়ের সংজ্ঞায় কেবলমাত্র যেই দেশের জাতীয় আয় হিসাব করা হচ্ছে, ওই দেশের জনগণের উৎপাদিত দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য হতে হবে। তো আমি মার্শালের সংখ্যাটা এখন দিচ্ছি, জাতীয় আয়ের সংখ্যাটা, যে একটি দেশের জনসাধারণ বা সমস্ত নাগরিক সাধারণত 1 বছরে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন করে, সাধারণত 1 বছরে তার আর্থিক মূল্য হচ্ছে জিএনপি বা জাতীয় আয়। সংজ্ঞা বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ কিছু কথা বলেন, বুঝতে পারছেন কিনা সংজ্ঞাটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি স্ক্রিপ্ট দিয়ে দিব, এখানে এতটুকু পড়লেই বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি বলছি। তো যেহেতু শর্ট কোশ্চেন আকারে আসে যে মোট জাতীয় আয় সংজ্ঞা, কাজেই উৎপাদনের দৃষ্টিকোণ থেকে দিলেই হবে। আপাতত এতটুকুই রাখেন। আচ্ছা, আমরা যখন পদ্ধতি শিখাবো, তখন আমরা ব্যয় পদ্ধতি বা আয় পদ্ধতি নিয়ে কথা বলবো। তখন আপনারা ওই পদ্ধতিতে বা ওই দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞাও দিতে পারবেন। আচ্ছা, এবার আসেন নিট জাতীয় উৎপাদন। আচ্ছা, এতক্ষণ আমি যা আলোচনা করছি সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বা জাতীয় আয়। ঠিক আছে? জিএনপি মানে জাতীয় আয় বলা যায় সংখ্যাগতভাবে, কিন্তু হিসাবগতভাবে বলা যায় না, আমি আবারও বলতেছি। আচ্ছা, তাহলে নিট জাতীয় উৎপাদনটা কি? নিট, যে কোনো নিট মানে এই একদম অরিজিনাল যেটা, যেমন আপনার আয় 20,000 টাকা, আপনি সরকারকে 1,500 টাকা ট্যাক্স দিলেন, তাহলে আপনি ট্যাক্স যেটা দিলেন সেটা তো আর খরচ করতে পারবেন না, তাহলে ট্যাক্স কাটার পরে যেটা থাকে সেটা আপনার নিট আয়। ঠিক এরকম নিট মানে একদম প্রকৃত অর্থে যেটা দাঁড়ায় আর কি, যে কোনো ক্ষেত্রে। সো এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নিট জাতীয় উৎপাদন হচ্ছে যে জাতীয় আয় বা জিএনপি যেটা,
জাতীয় আয় না, আমি জিএনপি বলবো। তো জিএনপি থেকে যখন অপচয়জনিত ব্যয় বাদ যায়, অপচয় না, অবচয়, যেটা ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন কস্ট। ধরেন আপনি একটা গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে। তো 10 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনি 3 বছর পরে কিন্তু এটা 10 লাখে বেচতে পারবেন না, সেটা হয়তো 7 লাখ বা 8 লাখ টাকায় বেচতে হবে। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়ে অতিক্রম করার পরে মূলধন থেকে একটু হারানো গেল, এটাকে বলে অবচয়জনিত ব্যয় বা ডেপ্রিসিয়েশন কস্ট। এইটা, অথবা এটাকে অনেক সময় বলা হয় মূলধনের ব্যবহারজনিত ব্যয়, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স বলে এটাকে। এই যে অথবা দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন মানে অপচয়, অথবা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স মানে সিসিএ, একই কথা। আচ্ছা, অর্থাৎ মূলধন ব্যবহার, একটা গাড়ি সেটা মূলধন, সেটা ব্যবহারের ফলে যেটা হারিয়ে গেল সেটা। তো এখন এই জিএনপি থেকে এই অপচয়জনিত ব্যয় বাদ দিলে পাওয়া যায় এনএনপি। ঠিক আছে, এই যে নিট জাতীয় উৎপাদন সমান মোট জাতীয় উৎপাদন মাইনাস মূলধনের অপচয়জনিত ব্যয় বা ব্যবহারজনিত ব্যয়। নিচে লেখা আছে এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ, বা ডিসি দিয়েও প্রকাশ করা যায়। ডিসি হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। এখন বলবেন যে জাতীয় আয় তাহলে কিভাবে ক্যালকুলেট করে? তাহলে জাতীয় আয় সাধারণ অর্থে তো জিএনপি জাতীয় আয়, কিন্তু যখন হিসাব করব তখন জিএনপি থেকে ডিসি বা সিসিএ বাদ দিয়ে পাওয়া যায় নিট জাতীয় উৎপাদন। নিট জাতীয় উৎপাদনের সাথে ভর্তুকি যোগ করে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স বিয়োগ করে হিসাব করা হয় জাতীয় আয়। ফাঁক দিয়ে আমি বলে দিলাম। আচ্ছা, এবার আসেন মোট দেশজ উৎপাদন বা জিডিপি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিএনপি এবং জিডিপি এর পার্থক্য লিখুন, বা জিডিপির সংজ্ঞা দিন, হ্যাঁ, এরকম কিছু। তাহলে এই জিডিপিটা কি? আপনারা শুনছেন জিডিপি, জীবনে শুনছেন? পত্রিকা, পত্র পত্রিকা পড়েন? কেউ বলতে পারবেন জিডিপির সংজ্ঞা? হ্যাঁ, পারবেন কেউ? না স্যার। আচ্ছা, তো জিডিপির কথা দেখবেন প্রায় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা মন্ত্রীরা বা দেশের নীতি নির্ধারকরা বক্তব্য দিতে গেলে জিডিপির কথাটা বলে, অথবা বিশেষ করে অর্থনীতিবিদ যারা বিভিন্ন পরিকল্পনা করতে গিয়ে, যে বাজেট করার সময় দেখবেন বলে জিডিপির এত পার্সেন্ট শিক্ষা খাতে, জিডিপির এত পার্সেন্ট কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এরকম বলে। তো মূলত আমরা তো এতক্ষণ জিএনপির সংজ্ঞা দিছি, জিএনপি জাতীয় আয়, কিন্তু সরকার যখন বাজেট দেয় বা কোনো পরিকল্পনা করে তখন জিএনপির উপরে ডিপেন্ড না করে জিডিপির উপরে বেশি ডিপেন্ড করে। তো জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাও এক ধরনের জাতীয় আয়ের হিসাব। তো জিডিপি গ্রস ডোমেস্টিক, ডোমেস্টিক মানে কি? আমরা ছোটবেলায় পড়ছি কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল। ডোমেস্টিক মানে গৃহপালিত, মানে এখানে গৃহপালিত হবে না, এখানে দেশজ, আই মিন দেশের ভিতরে। সো একটা দেশের আয়তনের মধ্যে, অথবা একটা দেশের যে ভৌগোলিক সীমানা আছে তার অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম দেশি এবং বিদেশি নাগরিকের মাধ্যমে উৎপাদিত হয়, তার আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। অর্থাৎ জিডিপি আর জিএনপির সংখ্যা সেম। জিএনপির ক্ষেত্রে বাংলাদেশিরা যে বিদেশে উৎপাদন করে সেটা যোগ হবে, আর বাংলাদেশে যে বিদেশিরা উৎপাদন করে এটা বিয়োগ হবে। আর জিডিপির ক্ষেত্রে বাংলাদেশে যে বিদেশিরা উৎপাদন করে এটা যোগ হবে, আর বাংলাদেশিরা বিদেশে যা উৎপাদন করে সেটা কাউন্ট হবে না, আমলে নেওয়া হবে না। অর্থাৎ আয়তনের মধ্যে যা প্রোডাকশন তার আর্থিক মূল্য জিডিপি। বিদেশিরা করুক আর আমরা করি, যা প্রোডাকশন হলো বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে, আমাদের দেশে অনেক বিদেশি বিনিয়োগ আছে, আমেরিকা, জাপান, চায়না, কোরিয়া, নেদারল্যান্ড, সুইডেন, ইন্ডিয়া, অনেক, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, আচ্ছা, যুক্তরাজ্য, জার্মানি,
এই সবগুলো দেশের কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আছে, মালয়েশিয়ার আছে। তো এই যে বিনিয়োগ, এখন ঠিক আছে বিনিয়োগ করছে, সেখান থেকে অর্জিত আয় বিদেশিরা তাদের আয় তো এই দেশে রাখবে না, তারা তাদের দেশে নিয়ে যায়। কিন্তু নিয়ে গেলেও আমাদের দেশের ভিতরে যেহেতু প্রোডাকশনটা হয়েছে, সো আপাত দৃষ্টিতে ধরে নেওয়া হয় সেটা বাংলাদেশের আয়, অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এনএনপি মাইনাস জিএন এই তো গেল আগে। এই যে এই দুইটা ইকুয়েশন দেখেন, মোট জাতীয় উৎপাদন মানে কি জিএনপি, জিএনপি সমান মোট দেশজ উৎপাদন মাইনাস করা হয়েছে দেশে অবস্থানকারী বিদেশিদের আয়, যেটা আমি বলছিলাম জিএনপি কিন্তু এটা আগেরটা, আর যোগ করা হয়েছে বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকের আয়, এটা হচ্ছে জিএনপি। আর এখন যেটা মোট দেশজ করতেছি এটা কিন্তু নিচেরটা, এটা কিন্তু মোট দেশজ না, এটা হচ্ছে আগেরটা। এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন জিডিপি। তাহলে মোট জাতীয় উৎপাদন প্লাস দেশে অবস্থানকারী বিদেশিদের আয়, বিদেশিরা যা উৎপাদন করে, মাইনাস বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়, সেটা মাইনাস হবে, সেটা জিডিপিতে আসবে না। ঠিক আছে, আর মোট দেশজ উৎপাদন এটা কি বুঝাইছে, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশিদের আয় বুঝাইছে, যোগ হবে দেশের অভ্যন্তরে অবস্থানকারী বিদেশিদের আয়, আর মাইনাস হবে বিদেশে আমরা যে আয় করি সেটা জিডিপিতে আসবে না, কিন্তু জিএনপিতে কিন্তু প্লাস করা হয়েছে। ঠিক আছে, আর মোট দেশজ উৎপাদন এইখানেও কিন্তু দেশের ভিতরে বাংলাদেশিদের আয় বোঝানো হয়েছে, এইখানে যা বোঝানো হয়েছে এখানে তাই বোঝানো হয়েছে। আচ্ছা বুঝতে পারছেন জিডিপি? আচ্ছা এইবার আসেন, এগুলা কিন্তু সব কনসেপ্ট ইকোনমিক্স এর কোশ্চেন হবে এইগুলা। তাহলে আর্থিক ও প্রকৃত স্যার জিডিপিটা কি আর একটু বলবেন প্রথম থেকে? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলায় হচ্ছে মোট দেশজ উৎপাদন। এটি ঠিক জিএনপির মতোই সংজ্ঞা আমরা টানবো, শুধু ডিফারেন্স হবে এটা যে ভৌগোলিক সীমার মধ্যে যা প্রোডাকশন, বিদেশিদের আয়ও দেশিদের আয়ও, আমরা যে দেশের বাইরে গিয়ে আয় করি রেমিটেন্স এখানে আসবে না। বুঝছি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা এবার এই কনসেপ্টটা আর্থিক ও প্রকৃত জাতীয় আয়, এটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসে যে আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত আয় কাকে বলে। তো আমি বলতে চাই যে আর্থিক বলতে আমরা যে আপনি চাকরি করেন, আপনি 100 টাকা বেতন পান, তাহলে 100 টাকা হচ্ছে আপনার আর্থিক আয়। আর 100 টাকা দিয়ে আপনি কয় কেজি চাল কিনতে পারেন সেটা হচ্ছে আপনার প্রকৃত আয়। অর্থাৎ একটা দেশের টোটাল যে প্রোডাকশনটা হয় সেটা প্রকৃত জাতীয় আয়, আর সেটাকে যখন বাজার মূল্যে পরিমাপ করা হয় তথাকথিত জিএনপি, জিডিপি বা এনআই যাই বলেন, এনআই মানে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, সেটা হচ্ছে আর্থিক জাতীয় আয়। ক্লিয়ার? আর কিছু না, এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, কেউ ভালো ভাবে বুঝতে হলে এগুলো পড়তে হবে। আচ্ছা এইবার আসেন মূল্য সূচক, এটাও শর্ট কোশ্চেন আকারে খুবই আসে। আমি কিন্তু এখনো ব্রড কোশ্চেনে আসি নাই, প্রত্যেকটা কনসেপ্টই শর্ট কোশ্চেন আকারে আসবে, এগুলো সর্বোচ্চ 5 মার্কস বা যদি ব্রড কোশ্চেন আসে একটা অংশ থাকবে। আহ, আসলে ইদানিং গত ক্লাসেও বলছি আপনাদেরকে যে অতিরিক্ত ব্যস্ত হয়ে গেছে, মানে আহ গতকালকে আগের দিন গেছি কুমিল্লা আমাদের এমবিএ পরীক্ষা দেখতে, সেখানে এক রাত স্টে করে গিয়েছি লক্ষ্মীপুরে, অনেক দূরে, কখনো যাইনি। সেখানে এসএসসি প্রোগ্রামের এডমিশন টেস্ট নিয়েছি, তারপর কালকে রাতে 2:30 বাজে আসছি বাসায়। তো বাসায় এসে সকালে আমার ঘুমের খুব একটা সুযোগ হয়নি, মিটিং ছিল। কিছুক্ষণ আগে মাননীয় উপাচার্য স্যারের রুম থেকে উঠে আসছি, এই ঘন্টা দুয়েক আগে। এখন এমন একটা জি স্যার, হেড অফিসে দেখলাম আজকে স্যার স্মল ব্যাংকের সাথে নাকি এটা চুক্তি হয়েছে পেমেন্ট হ্যাঁ হ্যাঁ অপশনটা আমাদের জন্য, যারা যারা রাইট, পেমেন্ট করবে ওরা স্মল ব্যাংকের মাধ্যমে নাকি পেমেন্ট করতে পারবে। হ্যাঁ সোনালী সোনালী সেবা, সেটা হয়েছে। আমি অবশ্য ওই ওই মিটিং এ ছিলাম না, আমি আগে পড়েছিলাম আর কি।
আমার থাকার কথাও না ওই মিটিং। তো যেটাই হোক, এখন এমন অবস্থা হয়েছে যে মানে বাড়িতে যাইতে পারি না আমি। রমজানের ঈদের পরে আমি আমার নিজের গাড়ি নিজে চালাই, 2 ঘন্টা লাগে আমার নরসিংদী যেতে। আমি এই সময় ঠিক আছে, ইসোকে মূল্য সূচক এটা দেখবেন অনেক সময় আমরা সূচক শব্দটা শুনে থাকি শেয়ার বাজারের খবর যখন টিভিতে দেয় যে মূল্য সূচক এত বাড়ছে কমছে, হ্যাঁ, গতকালের তুলনায়। এই তো সূচক মানেই আপনার একটা পরিবর্তনের মাত্রা, একটা আপেক্ষিক পরিবর্তনের মাত্রা। সো এখানে মূল্য সূচক মানে দামের পরিবর্তন, গতকালকে কি ছিল আজকে কেমন, এটার একটা আপেক্ষিক মাত্রা। হ্যাঁ, এই যে দেখেন ইনটু 100, আপেক্ষিক মানে শতকরা, হ্যাঁ, বা তুলনামূলক যে কোনো জিনিসের তুলনামূলক হিসাব করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। আচ্ছা, সো এইটাকে বা বা মূল্য সূচকও বলা হয় বা জাতীয় আয় ডিফলেটর বলা হয়, জিএনপি ডিফলেটর। আচ্ছা, সো জিএনপি ডিফলেটর কি, শর্ট কোশ্চেন আকারে আসে যে জিএনপি ডিফলেটর হচ্ছে জাতীয় আয় পরিমাপের একটা ওয়ে, অর্থাৎ বা এটা থেকে মুদ্রাস্ফীতি, একটা দেশে দাম স্তর কতটা উঠলো নামলো, দাম স্তরের স্ট্যাটাসটা কি, সেটা ধারণা পাওয়া যায়। তো এটার সূত্রটা কি, মূল্যসূচক বা জিএনপি ডিফলেটর সমান হচ্ছে আর্থিক জাতীয় আয় বাই প্রকৃত জাতীয় আয় ইনটু 100। এটাকে এইটার টোটাল রেজাল্টটা হচ্ছে মূল্যসূচক, যেহেতু ইনটু 100 সেহেতু এই রেজাল্টটা অবশ্যই পার্সেন্টে আসবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। এগুলো পড়তে হবে না। আর মাথাপিছু জাতীয় আয় যেটা, এটাও শর্ট কোশ্চেন আকারে আসে যে মাথাপিছু আয় মানে কি, যে আপনার সারা বাংলাদেশে 16 কোটি মানুষ, তাহলে 16 কোটি মানুষের মোট আয় যত, সেখান থেকে আপনার আয় কিভাবে ব্যয় করবেন, মোট আয় ডিভাইডেড 16 কোটি মানুষ, 16 কোটি দিয়ে ভাগ করতে হবে, তাইলে আপনার আয় আসবে। ঠিক না, এভারেজ আয় যেটা, এটা হচ্ছে এই যে মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মাথা পিছু আয় বের করা, মানে পার ক্যাপিটা ইনকাম বলে ইংলিশে ইকোনমিক্সে, যে মাথা পিছু আয় কত। দেখবেন প্রতি বছর সরকার ডলারে প্রকাশ করে যে এত ডলার, হ্যাঁ, 1300 এত ডলার। এই বছর জানি কত, আমি ঠিক এখন তো চাকরির ইন্টারভিউ আর দেওয়া লাগে না, এক সময় এগুলা খুব পড়তাম বিসিএস পরীক্ষা দেওয়ার সময়। আচ্ছা, এবার আসেন ব্যক্তিগত আয় ও ব্যক্তিগত ব্যবহারযোগ্য আয়। এটা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট একটা আইডিয়া ও কনসেপ্ট যে ব্যক্তিগত, একটু আগে আমি বলছি যে আপনার বেতন 20,000 টাকা, সেখান থেকে একটা অংশ সরকারকে ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স দেওয়ার পরে যেটা থাকে সেটা আপনি ভোগ ব্যয় করতে পারেন বা সঞ্চয় করতে পারেন। তাহলে ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত কর সমূহ বাদ দিলে যা থাকে এই হচ্ছে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য মানে কি, ব্যয় করা যাবে, ইংলিশে বলে ডিসপোজেবল ইনকাম। এখানে ব্যক্তিগত আয় মানে শুধু আপনার আয়কে বোঝানো হয়েছে না, অর্থাৎ বাংলাদেশের সমস্ত জনগণের ব্যক্তিগত আয় বোঝানো হয়েছে। এটা ম্যাক্রো ইকোনমিক্স, এখানে আমি যদিও এক্সাম্পল দেই ব্যক্তি দিয়ে, কিন্তু বিষয়টা সারা বাংলাদেশের ব্যক্তি। ঠিক আছে, সারা বাংলাদেশে আমরা অর্থনীতিতে জানি সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট 3টা: ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার। আর যখন এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করব, ব্যক্তি মানে সারা বাংলাদেশের সমস্ত জনগণ, প্রতিষ্ঠান মানে সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, আর সরকার তো পুরো দেশের জন্য, এটা তো বুঝে নিন। ঠিক আছে, তাহলে এইভাবে এই ইউনিটটা আজকে প্রথম পার্টটা পড়াইলাম। প্রথম পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের সিলেবাসে টু দা পয়েন্ট রয়েছে। আচ্ছা, আমি একটু একটু লাইনে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি। আমি
হ্যাঁ, এতক্ষণ যা পড়াইলাম বুঝতে পারছেন? জি স্যার। ভেরি গুড। এবার আসেন, এটাও পরীক্ষায় ব্রড কোশ্চেন আকারে আসবে অবশ্য। পার্ট 2 এবং 3 এগুলা জাতীয় আয়ের খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর জাতীয় আয় চ্যাপ্টার থেকে অবশ্যই একটা ব্রড কোশ্চেন অবশ্যই আসবে, শর্ট কোশ্চেন দুইটাও আসতে পারে। হ্যালো, এই যে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ, এটি আজকে শেষ পড়াবো। আর কারণ কি, অর্থনীতিতে আপনার প্রচুর কথা বলতে হয়, বিকজ এভরিথিং ইজ নিউ টু ইউ। ক্লিয়ার করে না বললে আপনারা বুঝতে পারবেন না। আহ, আর আমি কোনো দায়িত্ব নিলে সেটা ওইভাবে পালন করি, না হলে দায়িত্ব নেই না। যেহেতু আমার উপরে এটা আসছে, আমি চেষ্টা করবো আপনাদের সিলেবাসটা যাতে, মানে আপনারা যাতে শিখেন, নতুন কনসেপ্ট হলেও যাতে মনে থাকে, টু বি অনেস্ট। সো এখানে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ, ইংলিশে বলা হয় সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। আচ্ছা, চক্রাকার হচ্ছে সার্কুলার, আর চক্র ক্রমিক ইংরেজি কিন্তু সাইক্লিক্যাল। আচ্ছা, সো এটা হচ্ছে চক্রাকার প্রবাহ। আর প্রবাহ বলা হচ্ছে, প্রবাহ মানে কি, যেটা চলমান। সাপোজ নদীর স্রোত, প্রবাহ। হ্যাঁ, যে কি বলে, আহ, বা বাতাস প্রবাহিত হয়, হ্যাঁ, উইন্ডস ব্লোয়িং। আচ্ছা, এখন প্রবাহ যেহেতু বলছে যে এটা একটা চলমান, হ্যাঁ, বা ঘূর্ণায়মান, আচ্ছা এরকম গতিশীল। তো কি চলমান? এখন আমরা জানি যে একটা অর্থনীতিতে প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা হচ্ছে অভাব। মানুষের অভাব অসীম। অর্থনীতি পড়তে গেলে এই শব্দটা আসে। কিন্তু বিশেষ অভাব সসীম, যা আপনি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এই হলে আপনার চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মানুষের সসীম অভাব যদি হয়, সেটাও তো পূরণ করতে হবে। সেটা পূরণ করতে সম্পদ লাগে, সম্পদ আবার সীমিত, সেটা আবার পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। আচ্ছা, এগুলো হচ্ছে অর্থনীতির মৌলিক কথাবার্তা, ফার্স্ট সেমিস্টারে আপনারা পড়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে প্রবাহটা কেন আসলো? আচ্ছা, তো এই যে মানুষের অভাব বা চাহিদা বলেন বা যেটাই বলেন, সেটা পূরণ করতে কি করা লাগবে? 1 নাম্বার স্টেজ হচ্ছে প্রোডাকশন, উৎপাদন করা লাগবে, যেটা আমি গত ক্লাসেও বলছি, কথাটা মনে হয়। তো প্রোডাকশন ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ মিটিগেটিং ওয়ান্টস, নো অল্টারনেটিভ। তো প্রোডাকশন যদি আমাদের করতে হয়, তাহলে 4টা উপাদান লাগে। মানে উৎপাদনের উপাদান 4টা পৃথিবীতে। অর্থনীতিবিদরা সেটা অ্যানালাইসিস করে দেখছেন 4টা উপাদান লাগে। কি কি উপাদান? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো উৎপাদনের উপাদান। উপাদান ইংরেজি কিন্তু অনেক কিছু। উপাদানের ইংরেজি ফ্যাক্টরস, উপাদান ইংরেজি কম্পোনেন্টস, উপাদান ইংরেজি আছে ইনগ্রেডিয়েন্ট, উপাদান ইংরেজি আছে আপনার ম্যাটেরিয়ালস হয় অনেক সময়। আচ্ছা, এখন আমার শার্ট বানানো হয়েছে, তাহলে এটাতে বুতাম লাগছে, সুতা লাগছে, কাপড় লাগছে। তাহলে এইগুলো হচ্ছে কি, আমরা বলতে পারি যে কি বলে, ম্যাটেরিয়ালস বলতে পারি, বা কম্পোনেন্টস বলতে পারি। কিন্তু আপনি যদি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এখানে উপাদান ইংরেজিটা হবে ফ্যাক্টরস, ব্রড সেন্সে। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর 4।
তাহলে ভূমি মানে কি? শুধু জমি না, অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। অপ্রাকৃতিক যেমন বিল্ডিং, বাড়ি, এগুলো ভূমি। সো এগুলো কারা করে অর্থনীতিতে? একটা দেশে ব্যক্তি বা পরিবার থেকে হয়। বাংলাদেশে যদি 20 লাখ বিল্ডিং থেকে থাকে, 20 লাখ বিল্ডিং, 20 লাখ পরিবার মালিক। আচ্ছা, সো এখন জমিগুলো কার? ব্যক্তির। আচ্ছা, সো আমি বলতে চাই পরিবার থেকে জমি দেওয়া হয়। শ্রম কোত্থেকে যায়? দ্বিতীয় উপাদান হচ্ছে শ্রম। শ্রম পরিবার থেকে যায়। মূলধন, মূলধন কার? পরিবার থেকে। আমার আপনার টাকা ব্যাংকে থাকে, বা অর্থনীতিতে মূলধন বলতে টাকাকে বোঝায় না, মূলধন দ্রব্যকে বোঝায়। যে টাকা কেন দরকার? আপনার একটা ট্রাক্টর কিনবেন, একটা গাড়ি কিনবেন, সেটাই মূলধন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে নাম্বার 4 হচ্ছে সংগঠন বা এন্টারপ্রাইজ বা এন্টারপ্রেনিয়ার বলা হয়। সংগঠক কোত্থেকে যায়? পরিবার থেকে। সংগঠক কেন হয়? কোম্পানি করার জন্য, প্রতিষ্ঠান করার জন্য, সে পরিবার থেকে আসে। সো অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট তিনটা। যদি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথা। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা ঘর, এইদিকে আর একটা ঘর দিলাম। আচ্ছা, অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট বা ইংলিশে বলা হয় ডিসিশন মেকারস বা ডিসিশন মেকিং এজেন্টস তিনটা। সরকার যদি অর্থনীতিতে নিষ্ক্রিয় থাকে, ধরেন বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় নাই, অর্থ মানে কর্তৃপক্ষ নাই, তাহলে শুধু পুঁজিপতিরাই দেশ চালাবে। তারাই নিয়োগ নির্ধারিত করবে, তারাই দ্রব্যের দাম নির্ধারণ করবে, তারাই মিল কলকারখানা করবে। আর এই অবস্থাটাকে বলা হয় পুঁজিবাদী অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি। আচ্ছা, যদি সরকার অর্থনীতিতে অবদান না রাখে, হস্তক্ষেপ না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে তাকে দুই সেক্টরের অর্থনীতি বলে। অর্থাৎ পরিবার, এখানে আমি যদি লিখি বাংলায় পরিবার, এটা দিয়ে লেখা খুব কঠিন, কার্সর দিয়ে লিখতে হয় তো। আপনারা বুঝতেছেন তো না? পরিবার। আরেকটা সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট ফার্ম। ফার্ম বা প্রতিষ্ঠান বলতে পারেন। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরিবার থেকে কি কি দেই ফার্মে? পরিবার থেকে যায় ভূমি, শ্রম, মূলধন, এন্ড সংগঠন। যারা মনোযোগী তারা কিন্তু আমার সাথে সাথে আপনার খাতা কলম নিয়ে বসা উচিত। আর যদি মনে করেন না স্যারে চিল্লাইতেছে, বলতেছে, শুনি, খুব একটা দরকার না, এই সেই, অমনোযোগী স্টুডেন্টই বেশি দেশে। আচ্ছা, তাহলে এই চারটা উপাদান পরিবার ফার্মকে দেয়। এই চারটা ছাড়া কোনো ফার্ম, ফার্ম মানে কি? প্রতিষ্ঠান, কোম্পানি, এইসব, ফ্যাক্টরি, মিল। আচ্ছা, সেই সেগুলো ফার্ম কি দেয় বিনিময়ে? ফার্ম এগুলোর বিনিময়ে পরিবারকে দিচ্ছে, ভূমির জন্য দেয় খাজনা। ঠিক আছে, এটা দিয়ে লেখা খুব কঠিন। খাজনা। শ্রমের দেয় মজুরি। আচ্ছা, মজুরির অস্বীকারও দেওয়া যায়। মূলধনের জন্য কি দেয়? সুদ।
আর সংগঠককে কি দিবে? মুনাফা দিবে। প্রফিট ছাড়া কেউ কাজ করবে? বুদ্ধি দিবে? দিবে না। আপনি কেন কোম্পানি খুলতে চাচ্ছেন? নিশ্চয়ই আপনার মুনাফা প্রত্যাশা আছে। এতটুকু বুঝতে পারছেন? তাইলে জি এই যে স্যার। এই যে ভূমি শ্রম মূলধন সংগঠন পরিবার ফার্মকে দিল, এইগুলো হচ্ছে পরিবারের ব্যয়। তাহলে পরিবারের আয় কি? ফার্ম যে পরিবারকে দিল, এই চারটা হচ্ছে পরিবারের আয়। তাহলে এইগুলো হচ্ছে পরিবারের ব্যয়, কিন্তু ফার্মের আয়। আর এইগুলো হচ্ছে ফার্মের ব্যয়, পরিবারের আয়। তাহলে একটা প্রবাহমান ধারা। আপনি 100 টাকা দিয়ে মাছ কিনলেন, মাছটা আপনার আয়, আর 100 টাকা মাছওয়ালা নিল, সেটা তার আয়, আর 100 টাকাটা আপনার ব্যয়। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রথম লুপ গেল। এবার আসেন দ্বিতীয় স্টেজে। ফার্ম পরিবারকে দিবে, আবার কি দিবে? দ্বিতীয় স্টেজ শুরু হইল। দ্রব্য ও সেবা সামগ্রী, দ্রব্য ও সেবা। দ্রব্য ও সেবা সামগ্রী। আচ্ছা, এখন দ্রব্য ও সেবা সামগ্রী তো ফার্ম পরিবারকে মাগনা দিবে না। মাগনা মানে কি? ফ্রি, টাকা ছাড়া। কারণ ফার্ম উৎপাদনই করছে মুনাফার জন্য। তাহলে ফার্ম পরিবারকে দ্রব্য ও সেবা সামগ্রী দিতেছে, উৎপাদন করছেই বিক্রি করার জন্য। পরিবার আবার ফার্মকে দিবে এইগুলোর মূল্য। কি দিবে? প্রাইস, মানে দ্রব্য, দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্য। দ্রব্য ও সেবার, লেখা খুব কঠিন, সেবার মূল্য। এই, তাহলে এইটা কি বলে? এখন এই দ্রব্য ও সেবা সামগ্রী হচ্ছে পরিবারের আয়, ফার্মের ব্যয়। আবার এগুলোর মূল্য যে দিল, এটা হচ্ছে পরিবারের ব্যয়, ফার্মের আয়। এটাকেই বলে দুই সেক্টর অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। এখানে সরকার নাই। ক্লিয়ার? আপনাদের পরীক্ষায় দুই সেক্টরেরই থাকতে পারে, 3 সেক্টর দিব না। 3 সেক্টর আসলে সরকার হবে আর কি। সরকার যদি আরেকটা কর্তৃপক্ষ হয়, এখানে গভর্নমেন্ট হয়, জিওবি, হ্যাঁ, গভট, তাহলে সরকার পরিবারকেও ট্যাক্স আরোপ করব, ফার্মকেও ট্যাক্স আরোপ করব। আর সেই ট্যাক্স আবার সরকার তাদের পিছনে ব্যয় করবে। সেটা 3 সেক্টর অর্থনীতি। হ্যাঁ, এই, তাহলে আজকে আমরা দুই সেক্টর অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ মডেলটি শিখলাম। দেখেন তো, এই যে দেখছেন, উপকরণ সেবা মানেই হচ্ছে, উপকরণ সেবা মানে কি? উপকরণ মানে কি? এই যে আমি যেটা লিখছি, ভূমি শ্রম মূলধন সংগঠন। আর বিনিময়ে ফার্ম কি দিচ্ছে? আমি পরিবার লিখছিলাম বামে, আর এইখানে আছে পরিবার ডানে, অসুবিধা নাই। আচ্ছা, তো এই যে মজুরি, সুদ, মুনাফা, এগুলা কে দিচ্ছে? ফার্ম দিচ্ছে পরিবারকে। আমি লিখছিলাম এই পাশ থেকে এই পাশ। আবার ভোগ দ্রব্য ও সেবা, উৎপাদিত দ্রব্য ও সেবা, সেটা ফার্ম পরিবারকে দিচ্ছে। পরিবার কি দিচ্ছে? ভোগ ব্যয়। ভোগ ব্যয় মানে এইগুলোর দাম, দাম দিচ্ছে, ভোগ ব্যয়, ব্যয় করতেছে। এটি হচ্ছে দুই সেক্টর অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ মডেল। এই পর্যন্ত পড়লেই হবে। এই আর্থিক আয় বনাম প্রকৃত প্রবাহ, আয়ের আগমন নির্গমন, এগুলো দরকার নেই। যে অংশগুলো আমি বলবো যে পড়ার দরকার নেই, সেগুলো পড়বেন না, ঠিক আছে? এই চক্রাকার প্রবাহ পর্যন্ত পড়বেন। তাহলে আজকে আমার ক্লাস এই পর্যন্তই। স্যার পিডিএফটা কি স্যার আমাদের গ্রুপে প্রোভাইড করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, জাতীয় আয়ের উপরে এর চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার ক্লাস নেওয়া আর সম্ভব না। আমি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। Sure. স্যার কোশ্চেন হচ্ছে, যখন স্বজাতি মানে দেশীয় মানুষ যখন দেশে ইনকাম করে, ইনকাম করার পর এটা সরকার কিভাবে হিসাব করে মোটা এটা?
জাতীয় আয়টা। কোনটা কোনটা? যখন আমাদের দেশে মানে যখন দেশীয় শ্রমিকরা বা আমরা সকল মিলে ইনকাম করা হয় মানে আয় করে, এই জাতীয় আয়টা মানে সরকার কিভাবে এটা হিসাব করে, এটা আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এটা হিসাব করা আপনার কোশ্চেন খুবই যৌক্তিক এবং যেটা বলছেন এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করছেন। এটা সবারই প্রশ্ন হওয়া উচিত ছিল। সাধারণত মানুষের আয়টা হিসাব করা হয় না বাংলাদেশে বা পৃথিবীর বেশিরভাগ দেশেই ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করে। মানে জাতীয় আয় হিসাব করার ও পদ্ধতি আচ্ছা তিনটা। আচ্ছা। একটা হচ্ছে আপনার উৎপাদন পদ্ধতি, মানে দেশের সমস্ত প্রোডাকশনের দাম, এটা হিসাব করা কঠিন, এই পদ্ধতিতে সরকার যায় না। আর দ্বিতীয় হচ্ছে আয় পদ্ধতিতে, এটাও অসম্ভব কঠিন, এটা সবচেয়ে কঠিন। 3 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, সেটা আমরা আগামী ক্লাসে যখন পদ্ধতি শিখাবো তখন সেটা বুঝতে পারবেন। সেটা সরকারের কাছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রিপোর্ট, এনবিআর, হ্যাঁ, আপনি যে মাসে কত টাকা ব্যয় করেন আয় করেন সরকার জানে। আচ্ছা, বিশেষ করে আমরা তো সরকারের পকেটে থাকি একেবারে। হ্যাঁ, এইবার তো অনলাইনে ট্যাক্স দিতে হয়েছে। আচ্ছা, আমার যে একটা ভাঙ্গা গাড়ি আছে এটার তথ্য সরকারের কাছে দেওয়া হয়েছে। তো বিষয়টা এরকম। তো এখন তারপরে অ্যাভারেজ করে সরকার, এগুলো তো একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করা সম্ভব না। তবে 3টা পদ্ধতির মধ্যে ব্যয় পদ্ধতি অপেক্ষাকৃত সহজ এবং পৃথিবীর বেশিরভাগ দেশ ব্যয় পদ্ধতিতে জাতীয় হিসাব করে। তাও আমি একটু বলে দিই যেহেতু কোশ্চেনটা করছেন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষ এক বছরে কত টাকা ভোগ ব্যয় করে এটা, আর সমস্ত মানুষ এক বছরে কি পরিমাণ টাকা সঞ্চয় করে ব্যাংক ব্যবস্থায়, সেটা ব্যাংকের রিপোর্ট আছে, বাংলাদেশ ব্যাংক সেটা জানে। হ্যাঁ, বাংলাদেশের কত হাজার গ্রাহক আছে, কত হাজার অ্যাকাউন্ট আছে, কত লক্ষ লোক ব্যাংকের সাথে জড়িত, সব হিসাব আছে। সো এগুলোর সোর্স আমি আপনি হয়তো টের পাই না, সরকারের কাছে সব আছে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। তাহলে আরেকটা কোশ্চেন, নকুল, আপনি কোশ্চেন করছেন? জি স্যার। আর কারো কোশ্চেন আছে টুডে? না স্যার। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।